চাঁপাইনবাবগঞ্জের একটি হাসপাতাল যেখানে আইসোলেশন ইউনিটের শয্যা রয়েছে মাত্র 20টি, কিন্তু চলতি বছরের গত মার্চে এই 20টি বেডেই প্রায় 286 জন আক্রান্ত শিশুকে ভর্তি করা হয়েছিল, যাদের মধ্যে ইতিমধ্যে দুনিয়া ছেড়েছে প্রায় 4 জন শিশু। কারণ কি? হামের সংক্রমণ। হাম, পোলিও, ডিপথেরিয়া কিংবা হোপিং কাশির মতো রোগগুলো প্রায় বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানের খবর সেই প্রায় হারিয়ে যাওয়া হাম রোগের প্রাদুর্ভাব আবারও ব্যাপক আকার ধারণ করেছে এই বাংলাদেশে। শুধু ঢাকাতেই বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি আছে প্রায় 560 জনেরও বেশি শিশু, যাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। আর গত মার্চ মাসে সারা দেশে এই হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে প্রায় 46 জনেরও বেশি শিশু। আর এই ভয়াবহতা ক্রমেই বাড়ছে, দেশের নানান প্রান্তে ছড়িয়ে পড়ছে এই রোগের সংক্রমণ। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এখন যারা আক্রান্ত হচ্ছে তাদের 90 থেকে 95% 1 বছরেরও কম বয়সী শিশু, যাদের টিকা দেওয়ার বয়সই হয়নি এখনো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? শিশুদের জীবনের নিরাপত্তার জন্য এই হামের টিকা কর্মসূচি তো বাংলাদেশে বেশ ভালোভাবেই চলছিল। টিকা কর্মসূচির জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন সময় কিন্তু আন্তর্জাতিক পর্যায় থেকে নানান অ্যাওয়ার্ডও পেয়েছে। 2017 থেকে 2023 সাল পর্যন্ত শিশুদের মধ্যে হামের টিকাদানের পরিমাণ ছিল প্রায় 89 থেকে 103%, কিন্তু 2025-26 সালে এসে এই পুরো ব্যবস্থা ভেঙে পড়লো কেন? ঠিক কি কারণে হাম আবারও বাংলাদেশে মহামারী লেভেলে চলে যাচ্ছে? অন্তর্বর্তী সরকারের মূল ভুলটা আসলে কোথায় ছিল? আর সবচেয়ে বড় কথা, হাম জিনিসটা আসলে কি, এইটা কতটা ভয়ঙ্কর এবং এই মুহূর্তে এই পরিস্থিতি মোকাবেলায় কি কি করা দরকার, সবকিছু চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। তো প্রথমেই জানা দরকার হাম আসলে কি। এটা একটি ভাইরাস জনিত রোগ, মরবিলি ভাইরাস নামের একটি ভাইরাস এর জন্য দায়ী। এটি মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত কেউ যখন কথা বলে, হাঁচি দেয় বা কাশি দেয়, তখন জীবাণু বাতাসে মিশে যায় এবং অন্যকে আক্রমণ করে। আর ভয়ের কথা হলো, এই ভাইরাস বাতাসে বা অন্য কোনো জিনিসের উপরিভাগে প্রায় 2 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। মানে আক্রান্ত কেউ ঘর ছেড়ে চলে যাওয়ার পরেও পরবর্তী 2 ঘন্টার মধ্যে আপনি সেই ঘরে ঢুকলে আপনিও হামে আক্রান্ত হতে পারেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই রোগের সবচেয়ে বড় লক্ষণ শরীরে র্যাশ বের হয়। কিন্তু কারো শরীরে র্যাশ বের হওয়ার 4 দিন আগে থেকেই সে অন্যদের মধ্যে রোগ ছড়িয়ে দিতে পারে, মানে বোঝা যাওয়ার আগেই এটা কিন্তু ছড়িয়ে যায়। এখন মেইন কয়েকটা উপসর্গের কথা বলি। সংক্রমণের 10 থেকে 14 দিন পর লক্ষণ দেখা দেয়। শুরু হয় তীব্র জ্বর দিয়ে, 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠে যেতে পারে, সাথে কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া। 2-3 দিন পর থেকে গালের ভেতরে ছোট ছোট সাদাটে দানা দেখা যায়, যেটাকে চিকিৎসকরা কপ্লিক স্পট বলেন। এরপর মুখ এবং কানের পেছনে লালচে র্যাশ শুরু হয়ে ধীরে ধীরে তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, কাদের জন্য এইটা সবচেয়ে বেশি বিপজ্জনক? 5 বছরের কম বয়সী শিশু, বিশেষ করে যারা অপুষ্টিতে ভুগছে বা যাদের শরীরে ভিটামিন এ এর ঘাটতি রয়েছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। গর্ভবতী মায়েদের জন্য এটি বিপজ্জনক। এর ফলে অকাল প্রসব বা কম ওজনের শিশু জন্মের আশঙ্কা থাকে। আর ঠিকঠাক চিকিৎসা না হলে এই রোগের ফলে সবচেয়ে বড় ঝুঁকি হলো নিউমোনিয়া, যেটি হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এবং প্রতি 1000 আক্রান্ত শিশুদের একজনের মস্তিষ্কে সংক্রমণ হতে পারে, যা থেকে স্থায়ী প্রতিবন্ধিতা বা মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিটামিন এ এর ঘাটতি থাকলে অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু আছে। আর একটা বিষয় হয়তো অনেকেই জানেন না, যে হামের ভাইরাস শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থার স্মৃতি নষ্ট করে দেয়, ফলে সেরে ওঠার পরেও মাস বা বছর খানেক শিশুটি অন্য যে কোনো রোগে বারবার আক্রান্ত হতে থাকে। আর সবশেষ ভয়ঙ্কর একটা তথ্য দেই, যেটা শুনলে বোঝা যাবে যে হাম ঠিক কতটা ছোঁয়াচে। মনে করেন, টিকা নেই এমন 10 জন মানুষ যদি একজন হাম আক্রান্ত রোগীর সংস্পর্শে আসে, তাহলে তাদের মধ্যে প্রায় 9 জনেরই সম্ভাবনা আছে আক্রান্ত হয়ে যাওয়ার। সেই হিসেবে একজন রোগী গড়ে প্রায় 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। তুলনার জন্য বলি, দেখেন করোনা ভাইরাসের ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল মাত্র 2 থেকে 3 জন। আশা করি এখন বুঝতে পারতেছেন যে টিকা না থাকলে এই হাম আসলে কতটা দ্রুত ছড়াতে পারে। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশে যে রোগের সংক্রমণের হার একদম কমে গিয়েছিল, হুট করেই গত মার্চ মাসে এইটা বেড়ে গেল কেন? মূল কারণ, টিকা প্রদানের হার কমে গেছে। 2017 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে হামের টিকাদানের হার ছিল 89 থেকে 103% মধ্যে, মানে কোনো কোনো বছর লক্ষ্যমাত্রা চাইতেও বেশি শিশু টিকা পেয়েছে।
কিন্তু 2024 সালে এই হার নেমে এসেছে 86.6%, আর 2025 সালে নাটকীয়ভাবে এইটা কমে দাঁড়িয়েছে মাত্র 56.2%, যা গত 9 বছরের মধ্যে সর্বনিম্ন। মানে কোথায় 103% আর কোথায় 56%, মানে অর্ধেক কমে গেছে। কিন্তু দেখেন, দেশের ভেতরে হার্ড ইমিউনিটির জন্য দরকার কমপক্ষে 92 থেকে 95% কাভারেজ। বিশেষজ্ঞরা বলছেন এই হার যদি 70%-এর নিচে নেমে যায় তাহলে বড় প্রাদুর্ভাব অনিবার্য। আর বাংলাদেশ এখন সেই বিপদ সীমার অনেক নিচে অবস্থান করছে। তার মানে এখন যে আক্রান্তের খবরগুলো আমরা পাচ্ছি এইটা আরো বাড়তে পারে, আর এর প্রভাব সংখ্যায় দেখলে ব্যাপারটা আরো স্পষ্ট হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 75% বেশি। আর অতি সংক্রমণের ঝুঁকিতে আছে সবচেয়ে কম টিকা কাভারেজ পাওয়া 6টি জেলা: ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, পটুয়াখালী এবং বরগুনা। এখন কথা হচ্ছে, এই টিকাদানের হার কমে গেল কেন? প্রথম কারণ প্রশাসনিক বিপর্যয়। দেখেন, 2024 সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর স্বাস্থ্য খাতের প্রধান পরিকল্পনা কাঠামো HPNSP কোনো বিকল্প ছাড়াই বাতিল হয়ে যায়। ফলে টিকা কেনা এবং বিতরণের পুরো ব্যবস্থাটাই ক্ষতিগ্রস্ত হয়, আর এর সরাসরি প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে। কেন্দ্রীয় EPI স্টোরে হামের টিকার মজুদ প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছিল। ওদিকে আবার 37টি জেলায় 45% টিকাদান কর্মীর পদ শূন্য হয়ে পড়ে রয়েছে, আর মাঠ কর্মীদের 9 মাস ধরে বেতন বকেয়া পড়ে রয়েছে। মানে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য খাতের যে প্রশাসনিক কাঠামো এইটা একদম ভেঙে পড়েছিল, যার ফলে দেশে টিকা নেই, কর্মী নেই, বেতন নেই। আর এই অবস্থায় টিকাদান কার্যক্রম কার্যত স্থবির হয়ে গেছে, যার মাসুল দিচ্ছে শিশুরা। দ্বিতীয় কারণ কোভিডের দীর্ঘ ছায়া। কোভিড মহামারীর সময় বিশ্বজুড়েই নানান টিকাদান কিন্তু কম হয়েছিল, সেই ঘাটতি এখনো পূরণ হয় নাই। মহামারীর সময় স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় অনেক শিশু নিয়মিত ডোজ মিস করেছে। এরপর মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি এবং অপারেশনাল প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে। শহর এবং বস্তি এলাকায় সচেতনতা এবং তদারকির অভাবও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওদিকে আবার কোভিডের টিকা সংক্রান্ত বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছিল। এখনো কিন্তু কোভিডের টিকা নিয়ে বেশ কিছু অভিযোগ প্রচলিত আছে। এরকম নানান তথ্য ছড়িয়ে পড়ায় অনেকেই কিন্তু সকল ধরনের টিকার উপর থেকেই বিশ্বাস উঠিয়ে নিয়েছিল, সেটাও টিকা প্রদানের হার কমিয়ে দিয়েছে। সেই সাথে ভ্যাকসিনে অনীহা, ভুল তথ্য এবং বিভ্রান্তি, সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের অতিরিক্ত ঝুঁকি, এই সব মিলিয়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠেছে বাংলাদেশে, যদিও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যায় নাই। তো যাই হোক, বাংলাদেশের এই হাম পরিস্থিতি বুঝতে হলে একটু বাইরের দিকেও তাকানো দরকার, কারণ এই গল্পটা শুধু বাংলাদেশের না। বাংলাদেশের মতো বিশ্বের আরো অনেক দেশ যারা একসময় হাম নির্মূল করে ফেলেছিল, তারাও কিন্তু আবার এই হামে আক্রান্ত হতে শুরু করেছে। কিন্তু কিভাবে? দেখেন, যুক্তরাষ্ট্রের কথা দিয়ে শুরু করি। 2000 সালে এই দেশটিকে আনুষ্ঠানিকভাবে হাম মুক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু 2025 সালে সেখানে প্রায় 2285 জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে, যা 1992 সালের পর সর্বোচ্চ। আর এখনো বহু অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাব চলছে এবং দেশটি তার হাম মুক্ত মর্যাদা হারানোর ঝুঁকিতে আছে। দ্বিতীয়ত, কানাডার ঘটনাটা আরো চমকে দেওয়ার মতো। দেশটি 1998 সালে হাম নির্মূলের মর্যাদা পেয়েছিল, কিন্তু 2024 সাল থেকে 2025 সালে বড় প্রাদুর্ভাবের কারণে 2025 সালের নভেম্বরে সেই মর্যাদা সে হারিয়ে ফেলেছে। আর ওদিকে ইউরোপের ছবিটাও কিন্তু উদ্বেগজনক। 53টি দেশে 2024 সালে 1,27,000-এর বেশি হামের ঘটনা রিপোর্ট হয়েছে। এইটা 2023 সালের তুলনায় প্রায় দ্বিগুণ এবং 1997 সালের পর সর্বোচ্চ। বিশেষ করে রোমানিয়া এবং কাজাখস্তানের সংক্রমণের হার অনেক বেশি। আর ওভারঅল দেখলে দেখা যায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বব্যাপী 2000 থেকে 2024 সালের মধ্যে হামে মৃত্যুর হার কিন্তু 88% কমে এসেছিল এবং প্রায় 5,90,00,000 মানুষের প্রাণ বাঁচানো গিয়েছিল এই টিকা কর্মসূচির মাধ্যমে, যা কিন্তু একটা বিশাল অর্জন। আবার 2024 সালেও আনুমানিক 95,000 শিশু হামে মারা গিয়েছিল, যদিও এই সংখ্যাটা আহামরি বেশি ছিল না, কিন্তু 2024 সাল থেকেই বিশ্বব্যাপী সংক্রমণের হার কিন্তু বাড়তে থাকে। আর এই 2024 সালে আনুমানিক 1,10,00,000 মানুষ হামে আক্রান্ত হয়েছে, যা 2019 সালের মহামারী পূর্ব সময়ের তুলনায় প্রায় 8 লাখ বেশি। তার মানে বুঝতেই পারছেন একটা ঘাপলা কিন্তু আছে। আর এই জায়গা থেকেই একটু টিকাদানের পরিস্থিতিটা একটু দেখা দরকার। যেমন টিকাদানের হার কিন্তু বিশ্বব্যাপী এখনো প্রথম ডোজে 84% এবং দ্বিতীয় ডোজে মাত্র 76%, যা
প্রয়োজনীয় 95% তুলনায় বেশ নিচে। আর এই কারণে কিন্তু বিশ্বব্যাপী হামের প্রাদুর্ভাবটা বাড়তে শুরু করেছে। আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে তাকাই, সেখানেও 2019 সালের তুলনায় 2024 সালে হামের সংক্রমণ প্রায় 42% বেড়েছে। বিশ্বের অন্যান্য অংশও কিন্তু এই হামের সংক্রমণ বৃদ্ধির দিকেই আছে। তার মানে বাংলাদেশের না হয় আমরা বুঝে ফেললাম যে আমাদের স্বাস্থ্যখাত ভেঙে পড়ায় এবং টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় হামের সংক্রমণ বেড়েছে, কিন্তু 2022-23 সালের পর থেকে বিভিন্ন উন্নত দেশ সহ অন্যান্য দেশেও আবারও এই হামের পুনরুত্থান ঘটেছে। এর পেছনে আসলে কারণগুলো কি কি? মূল কারণ হচ্ছে কোভিড মহামারীর কারণে নিয়মিত টিকাদান কর্মসূচিগুলো বাধাগ্রস্ত হয়েছে এবং অনেক দেশে টিকা কার্যক্রম এখনো আগের স্তরে ফিরে আসা সম্ভব হয় নাই। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় টিকা বিরোধী ভুল তথ্য ছড়িয়ে পড়েছে, আর টিকা না নেওয়া ব্যক্তিরা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করে এই ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। এর ছোঁয়া বাংলাদেশেও লেগেছে। এখন দেখা দরকার যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায়। পাকিস্তানে 2023 সালে প্রথম ডোজের কাভারেজ ছিল 84% এবং দ্বিতীয় ডোজ ছিল 80%। সেই অবস্থাতেও দেশটা 2024 সালে বিশ্বের অন্যতম শীর্ষ আক্রান্ত দেশ ছিল। আবার আফগানিস্তানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় 2025 সালের প্রথম 2 মাসেই প্রায় 5000 সম্ভাব্য রোগী শনাক্ত হয়েছিল। আর বাংলাদেশ আমাদের কিন্তু 2026 সালের মধ্যেই হাম নির্মূলের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু 2025 সালে আমাদের টিকার কাভারেজ নেমে এসেছে 57%। মানে লক্ষ্য থেকে বাংলাদেশ এখন অনেক দূরে। যাই হোক, এতক্ষণে একটা জিনিস বোঝা গেল যে বাংলাদেশ একা এই সংকটে নেই, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অন্যান্য যে কোনো দেশের তুলনায় বেশ গুরুতর। আর পরিস্থিতি যখন এতটা গুরুতর, তখন প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে এখন কি হচ্ছে বা কি হওয়া উচিত। তো সরকার কি করছে? সরকার কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে। সবচেয়ে বড় পদক্ষেপ হলো গত 5 এপ্রিল থেকে সারা দেশে জরুরি হাম টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচিতে টিকার বয়সসীমা সাময়িকভাবে 9 মাস থেকে কমিয়ে 6 মাস করা হয়েছে। মানে এখন 6 মাস থেকে 10 বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে। টিকা কেনার জন্য সরকার 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং ইউনিসেফের মাধ্যমে ইতিমধ্যেই 90 লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং হাসপাতালগুলোতে আইসিইউ বেড এবং অক্সিজেনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এই উদ্যোগকে একটা বড় সার্থকতা হিসেবে দেখছেন। তার বক্তব্য, সংক্রমণের গতির চাইতে দ্রুত সরকার সেবা এবং সরঞ্জাম নিশ্চিত করতে পেরেছে। তবে বিশেষজ্ঞরা একটা গুরুত্বপূর্ণ সতর্কতা দিচ্ছেন, যেমন 9 মাস বয়সে হামের টিকার কার্যকারিতা যেখানে 85%, 6 মাস বয়সে তা কিন্তু কমে 50%-এর নিচে নেমে আসে। মানে বয়স কমানোর সিদ্ধান্তটা জরুরি সংকট মোকাবেলার জন্য ঠিক আছে, কিন্তু এইটা দীর্ঘমেয়াদী কোনো সমাধান না। দীর্ঘমেয়াদে ভালো করতে নিয়মিত রুটিন টিকাদানের কোনো বিকল্প নাই। আর অভিভাবকদের জন্য চিকিৎসকরা বেশ কিছু সহজ পরামর্শও দিয়েছেন। শিশুকে ধরার আগে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিতে হবে। বাসার কারো জ্বর বা শরীরে লাল দানা দেখা দিলে শিশুকে তার থেকে দূরে রাখতে হবে। শিশুর নিজের উপসর্গ দেখা দিলেও অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে। নিয়ম মতো মায়ের বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে এবং ভিটামিন এ সমৃদ্ধ পুষ্টিকর খাবার দিতে হবে। আর সবচেয়ে জরুরি বিষয়, চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ওষুধ দেওয়া যাবে না, এমনকি প্যারাসিটামলও না। আর শিশুর শ্বাসকষ্ট, খিঁচুনি, তীব্র বমি বা শিশুর নিস্তেজ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে হবে। তবে এইখানে একটা ছোট্ট ঝামেলা আছে। বাংলাদেশে একটা মহল টিকা বিরোধী নানান কথাবার্তা এবং গুজব ছড়িয়ে যাচ্ছে। এইটাকে মোকাবেলা করতে হবে। এইটা কিভাবে করব? এই বিষয়ে ইউনিসেফ এবং WHO এর গবেষণা বলছে দুটো পদ্ধতি সবচেয়ে কার্যকর। প্রথমটা হলো প্রি বাকিং, মানে মানুষকে আগেই জানিয়ে দেওয়া যে এরকম কিছু তথ্য আসতে পারে যেগুলো ভুল, সেসবে বিশ্বাস করবেন না। দ্বিতীয়টা হলো ডি বাকিং, মানে ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর করণীয়। এক্ষেত্রে ভুল তথ্য ছড়িয়ে পড়লে আগে সঠিক তথ্য দিতে হবে, তারপর ভুলটা কেন ভুল সেটা বোঝাতে হবে, আর শেষে আবার সঠিক তথ্য মনে করিয়ে দিতে হবে। আর গবেষণা বলছে সাধারণ মানুষ ডাক্তার, বিজ্ঞানী এবং ধর্মীয় নেতাদের কথা বেশি বিশ্বাস করে, তাই তাদের মাধ্যমে প্রচারণা চালানো বেশি কার্যকর। ছবি, ভিডিও এবং গল্পের মাধ্যমে তথ্য তুলে ধরলে মানুষের মনে বেশি গেঁথে থাকে। যাই হোক, হাম একটা প্রতিরোধযোগ্য রোগ, এই কথাটা মাথায় রাখা জরুরি, কারণ এই পুরো আলোচনা যা দেখলাম সেটা কোনো অনিবার্য বিপর্যয় না। এর টিকা আছে, সমাধানও আছে। আর হামের টিকা অত্যন্ত কার্যকর। 9 মাস বয়সে 1 ডোজ দিলেই 85% সুরক্ষা পাওয়া যায়, আর 2 ডোজের সম্পূর্ণ কোর্স নিলে সেটা 97 থেকে 99% পর্যন্ত উঠে যায়। টিকা নেওয়ার পরেও কোনো কারণে যদি হাম হয়ে যায়, তারপরেও বড় ধরনের জটিলতা বা মৃত্যুর ঝুঁকি
অনেক কমে যায়। তো বাংলাদেশে সাধারণত 9 মাস এবং 15 মাস বয়সে হামের টিকা দেওয়া হয়। সম্প্রতি প্রাদুর্ভাবের কারণে সরকার সাময়িকভাবে এইটা 6 মাস থেকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে সেটা কয়েকটা ব্যর্থতার একসাথে ফলাফল। প্রশাসনিক সিদ্ধান্তহীনতা, টিকার ঘাটতি, কর্মীর অভাব আর সচেতনতার শূন্যতা। আর এই ব্যর্থতার মূল্য দিচ্ছে শিশুরা। আসল সমাধান হলো নিয়মিত রুটিন টিকাদান ঠিকঠাক রাখা। সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকারের। আর আপনাদের জন্য মানে অভিভাবকদের জন্য একটাই কথা, আজকেই আপনার সন্তানের টিকার কার্ডটা খুঁজে বের করুন, দেখুন কোনো ডোজ বাকি আছে কিনা। থাকলে দেরি না করে নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যান। এই একটা কাজে আপনার শিশুকে অনেকটা নিরাপদ রাখতে পারে। আর ভিডিওটা যদি কাজের মনে হয় তবে শেয়ার করুন, কারণ সচেতনতাও একটা টিকার মতোই কাজ করে। একজন থেকে আরেকজনের কাছে পৌঁছালে পুরো সমাজটা একটু বেশি নিরাপদ হয়। তো আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।